লাম্বার পাংচার কোথায় লাগবে? এক নম্বর হচ্ছে মেইনলি ওটি টেবিলে লাগবে, ওটি বলছি সরি, ওরাল টেবিলে লাগবে। আর এমনি প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করতেও পারে, যদি কোনো সিএনএস রিলেটেড যদি কোনো কেস পাও তাহলে জিজ্ঞেস করতে পারে, সাধারণত করে না। ওরাল টেবিলে লাম্বার পাংচার নিয়ে এক্সটেন্সিভলি কোশ্চেনিং হতে পারে, আর তার সাথে চার্ট দেবে, সিএসএফ স্টাডি চার্ট দেবে, এই চার্ট ইন্টারপ্রেট করতে বলবে। ঠিক আছে, তো প্রথমে আমরা লাম্বার পাংচার নিয়ে জাস্ট ইনিশিয়ালি থিওরিটিক্যাল ডিসকাশনটা শুরু করি। তারিখ কোথায় গেল? তারিখকে দেখো তো রয়েছে কিনা। ওকে একটা পেশেন্ট, একটা ছোটখাটো পেশেন্ট ধরে আনতে বলেছে, ছোটখাটো সাইজ। আচ্ছা, so what is lumbar puncture? It's basically puncturing the vertebral column in the lumbar region, as simple as that. ঠিক আছে, কেন করতে হবে? তুমি যদি এটা শুরুতে, অনেকে বলে ইটস আ থেরাপিউটিক প্রসিজার টু পাংচার দ্য ভার্টিব্রাল কলাম ইন দ্য লাম্বার রিজন, সেটা কিন্তু কারেক্ট হচ্ছে না। কারণ কি, তোমাকে সঙ্গে সঙ্গে যদি এক্সামিনেশন ক্যান্ডর হয়, তোমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে ওটা কি শুধু থেরাপিউটিক্যালি ইউজ হয়? ইট ক্যান বি ডান ফর থেরাপিউটিক বলি সরি ডায়াগনস্টিক। তখন জিজ্ঞেস করবে শুধু ডায়াগনস্টিক পারপাসে ইউজ হয়, থেরাপিউটিক হয় না, তখন তো বোকা হয়ে যাবে। কারণ ইট ক্যান বি ইউজ ফর থেরাপিউটিক পারপাসেস অলসো। কোথায় থেরাপিউটিক? অন্তত দুটো জায়গায় ইউজ হয়। এক নম্বর হচ্ছে, হ্যাঁ নিয়ে এসো একটা ছোটখাটো যাতে এখানে শোয়ানো যাবে এরকম। থেরাপিউটিক কোথায় কোথায় ইউজ হতে পারে? যেটা খুব কমনলি ইউজ হয় সেটা হচ্ছে এপিডুরাল অ্যানেস্থেসিয়া দেওয়ার সময়, স্পাইরাল অ্যানেস্থেসিয়া বা এপিডুরাল অ্যানেস্থেসিয়া, যেটা আজকাল সিজারিয়ান সেকশনগুলোতে প্রায় প্রত্যেকটাতেই তাই করা হয়। সেগুলোতে কিন্তু লাম্বার পাংচার করা হয়। লাম্বার পাংচার করে সরাসরি ওখানে এটা অ্যানেস্থেটিক এজেন্টটা দেওয়া হয়, তাতে কি হয়, শরীরের লোয়ার পোর্শনটা অ্যানেস্থেটাইজড হয়ে যায়, তখন পেশেন্ট কনসাস অবস্থায় পেশেন্টকে অপারেট করা যায়, তাতে পেশেন্টের কোঅপারেশনটা অনেক বেশি থাকে, বা যেটা সবার ভয় থাকে অজ্ঞান করার পর জ্ঞান ফিরবে কিনা হ্যান ত্যান, এই সমস্ত ভয়গুলো থাকে না, বা পেশেন্ট কোঅপারেট করবে অনেক বেশি। যাও, এই স্পাইরাল অ্যানেস্থেসিয়া বা এপিডুরাল অ্যানেস্থেসিয়ার জন্য লাম্বার পাংচার করতে হতে পারে। আরেকটা কিসে হয়, সেটা আজকাল অতটা বেশি ব্যবহার হয় না। আমরা যখন হাউস স্টাফ ছিলাম বা পিজিটি ছিলাম, তখন ইন্ট্রাথিক্যাল কেমোথেরাপি ছিল প্রচুর। যেমন অ্যাকিউট লিম্ফ্যাটিক লিউকেমিয়ার যে কেমোথেরাপি হতো, তার একটা পার্ট ছিল ইন্ট্রাথিক্যাল মেথোট্রেক্সেট দেওয়া। সেখানে এ করে লাম্বার পাংচার করে সরাসরি ওখানে মেথোট্রেক্সেট ইনজেকশন দিতাম আমরা। এরকম আরো কিছু কিছু মেডিসিন ছিল যেগুলো ইন্ট্রাথিক্যালি মানে সরাসরি স্পাইনাল কলামের মধ্যে দেওয়া হতো, স্পাইনাল কলামে না, মানে তার আশপাশে, তো সেটার জন্য ব্যবহার হতো। তো তোমার উত্তর হবে ইট ক্যান বি ডান ফর epidural anesthesia, spinal anesthesia and intrathecal medications also. হলো, ছেড়ে দাও, এর বেশি দরকার নেই। এবার হচ্ছে ডায়াগনস্টিক পারপাস। ডায়াগনস্টিক পারপাসে মেইনলি এটা ইউজ হয়, বা তোমাদের ক্ষেত্রে সেটাই হচ্ছে রেলিভেন্ট। ডায়াগনস্টিক পারপাসে আমরা কৃষি মানে হোয়াট আর দ্য কমন ইন্ডিকেশনস ফর লাম্বার পাংচার, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এটা বলতে না পারলে খুব ডিসকারেজ। ঠিক আছে, সবার প্রথমে ভাববে সিএনএস ইনফেকশনস। সিএনএস ইনফেকশনস এর মধ্যে কি কি? খুব সহজ, পায়োজেনিক, any sort of meningitis that may be pyogenic, maybe tubercular, maybe viral. তারপর কি, meningitis এর পর অটোমেটিক্যালি যেটা আসবে এনকেফেলাইটিস। হলো, সাসপেক্টেড মেনিঞ্জিয়াল ইনফেকশন আর এনকেফেলাইটিস। এসএইচ মানে সাবঅ্যারাকনয়েড হেমারেজ। হলো, তারপরে যেগুলো, এগুলো কোনোটাই খুব কমন নয়, কিন্তু এগুলোর ক্ষেত্রেও লাম্বার পাংচার করার দরকার অ্যাজ করোবোরেটিভ এভিডেন্স। কি কি? মাল্টিপল মায়োলোমা, লেপ্টোমেনিঞ্জিয়াল নিওপ্লাস্টিক ডিজিজেস, মানে সিএনএস এর ম্যালিগন্যান্সি যদি মেনিঞ্জেসকে ইনভলভ করে, ওটা প্যারেনকাইমাকে ইনভলভ করতে পারে, মানে ব্রেন ম্যাটারটাকে, অথবা লাইনিং গুলোকে ইনভলভ করতে পারে। যদি লেপ্টোমেনিঞ্জেসে ইনভলভ করে তাহলে সেটা আমরা এখান থেকে একটা ক্লু পাবো। সার্কয়েডোসিস খুব রেয়ার ডিজিজ, কিন্তু এখানেও করোবোরেটিভ এভিডেন্স আমরা এলপি থেকে পেতে পারি। নন ইনফেকশাস মেনিঞ্জাইটিস মানে ভাইরাল ইনফেকশন যেগুলোকে বলা হয়, বা কিছু কিছু ক্ষেত্রে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার থেকেও হয়। আর একটা হচ্ছে সেরিব্রাল লুপাস, মানে সিস্টেমিক লুপাস ইনথিমেটোসাসের যে সেরিব্রাল ইনভলভমেন্ট হয় সেটা। এই লাস্ট 5টা কারণ তুমি না বললেও বিরাট কিছু ডিসক্রেডিট করে তোমাকে কেউ ফেল করাবে না, কিন্তু প্রথম দুটো, মানে দুটোকে অ্যাকচুয়ালি ভাঙলে 5-6টা হয়, এইগুলো কিন্তু বলতেই হবে।
পাইজেনিক মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, এনকেফেলাইটিস, তার সাথে সাবঅ্যারাকনয়েড হেমারেজ, এই কটা কিন্তু তোমাকে বলতে হবে। হলো, লাস্ট পাঁচটা বলতে পারলে খুব ভালো, ভালো নম্বর পাবে, না বলতে পারলে বিরাট কিছু ডিসক্রেডিট নয়। এটা গেল আমার ইন্ডিকেশন। রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন কি? কন্ট্রাইন্ডিকেশন কি কি? তার মধ্যে কতগুলো হচ্ছে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, যেগুলোতে আমরা হয়তো সাময়িকভাবে করব না, কিন্তু আফটার কারেকশন অফ দ্য ডিফেক্ট আমরা করতে পারবো। আর কতগুলো হচ্ছে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, যেখানে আমার কিছুতেই করা যাবে না, আমাকে এলপির কথা ভাবাই চলবে না। রিলেটিভ কি কি? লোকাল স্কিন ইনফেকশন, যে জায়গাটাতে আমি নিডল ঢোকাবো সেখানে যদি একটা খারাপ ধরনের ইনফেকশন থাকে, টিটেনাস ইনফেকশন থাকে, আমি ওখান থেকে নিডল ঢোকাতে পারবো না, কারণ সেক্ষেত্রে আমি বাইরে থেকে ইনফেকশনটা সরাসরি তার সিএনএস এ পাঠিয়ে দিচ্ছি, দ্যাট উইল বি ডিজাস্টার্স ফর দ্য পেশেন্ট, পারবো না। রিলেটিভ কেন? আমি ওই ইনফেকশনটাকে সারিয়ে নিয়ে তারপর এলপি করতে পারবো, কাজে এটা একটা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। দ্বিতীয় কি? সাসপেক্টেড স্পাইনাল কর্ড মাস লিশন। স্পাইনাল কর্ডে যদি একটা কোনো ম্যালিগন্যান্সি থাকে বা একটা সেকেন্ডারি মেনিনজিয়াল ইনভলভমেন্ট থাকে, ম্যালিগন্যান্ট ইনভলভমেন্ট থাকে, তাহলেও আমাকে খুব সাবধানে করতে হবে বা ওই জায়গাটাকে টোটালি অ্যাভয়েড করতে হবে, যাতে আমি সেই ম্যালিগন্যান্ট টিস্যুর মধ্যে নিডলটা ঢুকিয়ে দিয়ে ওটার সিডলিং এদিক ওদিক না পাঠিয়ে দিতে। এটা রিলেটিভ কেন? না আমি ভালো করে এমআরআই করে বা সিটি করে কোন জায়গাটা ইনফরমেশন সেটা দেখে নিয়ে সেইখানে ওটা করতে পারবো। একটু টাইম লাগবে, একটু এফর্ট বেশি দিতে হবে, কিন্তু আই ক্যান ডু দ্যাট স্টেপ। থার্ড কি? আর সাসপেক্টেড ইন্ট্রাক্রেনিয়াল মাস লিশন। ব্রেনের মধ্যে একটা এসওএল আছে, সেটা ম্যালিগন্যান্ট হতে পারে, বিনাইনও হতে পারে, কিন্তু সেটা হলে কি হবে? রেজড ইন্ট্রাক্রেনিয়াল টেনশন হবে। রেজড ইন্ট্রাক্রেনিয়াল টেনশন ইজ আ কন্ট্রাইন্ডিকেশন ফর এলপি। কেন? সেটা আমি পরে আসছি। এটাও কেন রিলেটিভ? না আমরা খুব সাবধানে একদম নিয়ন্ত্রিতভাবে খুব সামান্য পরিমাণে ফ্লুইড বের করে একটা এলপি করতেও পারি, যদি ইফ ইট ইজ থট নেসেসারি। ফোর্থ কি? ব্লিডিং ডায়াথিসিস। যদি পেশেন্টের ব্লিডিং ডিসপ্লেসিয়া থাকে, ব্লিডিং টেন্ডেন্সি বেশি থাকে, তাহলেও আমি করব না, কারণ আমাকে ঢোকাতে গেলে আমি যত সাবধানী করি একটু মাইনার ট্রমা তো হবেই। এবার ব্লিডিং ডিসপ্লেসিয়া থাকলে কি হবে? সেই ব্লিডিংটা চলতে থাকবে, যার ফলে ভিতরে একটা কন্টিনিউড হেমারেজ হয়ে একটা প্রবলেম হতে পারে। এটা কেন রিলেটিভ? না 50,000-এর নিচে, 50,000 পার মাইক্রোলিটারের নিচে যদি তার প্লেটলেট কাউন্ট হয়, বা আইএনআর এর নিচে যদি, আইএনআর যদি 1.5 এর নিচে হয়, তাহলে আমার একদম করা চলবে না, এটাকে কারেকশন করে করতে হবে। প্লেটলেট কাউন্ট বাড়াতে হলে আমি দরকার হলে প্লেটলেট কনসেন্ট্রেট দিতে পারি, আইএনআর বাড়াতে গেলে আমি দরকার হলে কোন কোয়াগুলেশন ফ্যাক্টরটা তার ল্যাকিং আছে সেটা দেখে নিয়ে সেটাকে সাপ্লিমেন্ট করতে পারি, করে আমি এই ডিফেক্টটাকে কারেক্ট করে স্টিল আই ক্যান ডু দ্য এলপি। সেই জন্য এটা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, করা চলবেই না এরকম নয়, আমি একটু কারেকশন করে নিয়ে তারপর করতে পারবো। আইএনআর তো জানো নিশ্চয়ই, ইন্টারন্যাশনাল নর্মালাইজেশন, যে মেজার অফ দ্য প্রথম মিড টাইম। আচ্ছা, এইগুলো হচ্ছে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। জিজ্ঞেস করতে পারে কি কি, সহজ বুদ্ধিতেই এসে যাবে। স্কিন ইনফেকশন, 2 নম্বর হচ্ছে ব্লিডিং ডায়াথিসিস, এই দুটো তো এমনি ভাবলে বেরিয়ে যাবে। আর থার্ড এটা মনে রাখবে যে ভিতরে যদি কোনো স্পাইরাল কর্ডে কোনো মাস ইনভলভমেন্ট থাকে, বা যদি ব্রেনে কোনো মাস থাকে। আচ্ছা, অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন গুলোর মধ্যে 2-3টে আছে। 1 নম্বর হচ্ছে যদি এত বড় কিছু মাস থাকে বা এত বেশি রেজড ইন্ট্রাক্রেনিয়াল টেনশন থাকে যে সেটাকে ওইভাবে কারেক্ট করা যাবে না, সেক্ষেত্রে আমার করা চলবে না এলপি, আমাকে অন্য কোনোভাবে ব্যাপারটাকে ম্যানেজ করতে হবে। আর একটা কি, যদি সিভিয়ার স্কেলিটাল ডিফর্মিটি থাকে, যে জায়গাটায় আমি নিডল ঢুকাবো সেখানে যদি একটা সিভিয়ার স্কোলিওসিস থাকে, বা একটা কাইফোসিস থাকে, বা ওখানে একটা এমন কিছু কাইফোস্কোলিওসিস থাকে যে সেখানে আমি নিডলের লাইন কোন দিকে যাবে বুঝতে পারবো না, ঢোকাতে গিয়ে নিডল ভেঙে গিয়ে থেকে গেল এমন হয়ে যেতে পারে, বা নিডল বেঁকে যেতে পারে, সেখানে আমি এই রিস্ক নিতে পারবো না। সুতরাং এগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন, মেনলি সিভিয়ারলি রেজড ইন্ট্রাক্রেনিয়াল টেনশন, 2 নম্বর স্কেলিটাল ডিফর্মিটি, এই দুটো হচ্ছে মানে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। আচ্ছা, এইবার হচ্ছে পজিশন। পজিশনটা খুব ইম্পর্টেন্ট। 2 রকম পজিশনে হতে পারে, আমরা এটা ডিসকাস করে নিয়ে পেশেন্টটাকে একবার লাইভ দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে করতে হবে, পরে ওকে ছেড়ে দেবো। এটা লাইং পজিশন দেখানো হয়েছে, বসেও করা যায়। বসে করলে কি রকম না, পেশেন্টকে এরকম ভাবে, পেশেন্ট বেডে বসে থাকবে, বা একটা চেয়ার, বেড সাইডে একটা চেয়ার দিয়ে বা টুল দিয়ে বসালাম, বেডের উপর একটা ছোট টুল বা কিছু দিয়ে তার উপর পেশেন্টকে এরকম করে
রাখলাম, যাতে তার পিঠটা ধনুকের মতো বেঁকে থাকে। যতটা প্র্যাকটিকেবল, যতটা পেশেন্ট কমফোর্টেবলি নিতে পারবে, ততটা আমি এরকম করলাম। আমার একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে, সে পেশেন্টকে রিস্ট্রেন করে রাখবে, সে যেন ছটফট না করে বা আমি শুরু করতেই ভয় পেয়ে সোজা হয়ে গেল সেটা যদি না করে। কাঁধের উপর মাইনার একটা যে সাপোর্ট দিয়ে রাখে, যাতে ফট করে পেশেন্ট সোজা না হয়ে যায়। তাদের করা হয় বসে, যারা খুব ওবিস পেশেন্ট। ওবিস পেশেন্টকে যদি আমি এইভাবে শোয়াই, তুমি বোঝো ওই যে জায়গাটা ল্যান্ডমার্কটা আমি করব, সেই জায়গাটা ওর ফ্যাটের লেয়ারে অবস্কিওর হয়ে থাকবে, আমি ঠিকমতো ল্যান্ডমার্কটা বুঝতে পারবো না। প্লাস যেটা হবে, এই পেটের এখানটাতে যে ফ্যাটের যে বাল্বসটা থাকবে, সেই বাল্বসটাও এমন ভাবে জায়গাটাকে করে দেবে, ডিফর্ম করে দেবে, যে আমি নিডল ঠিক জায়গায় এদিক ওদিক চলে যাওয়ার একটা চান্স থাকে। সেই জন্য যদি ওবিস পেশেন্ট যদি বসে থাকার মতো কন্ডিশনে থাকে, কনসাস থাকে বা বসে থাকার মতো কন্ডিশনে থাকে, তাহলে আমি তাকে বসিয়ে করব। আদারওয়াইজ দিস ইজ দ্য পজিশন। কি পজিশন? ফিটাল পজিশন। ফিটাল পজিশন আমরা সবাই জানি, একটা ফিটাস মাইন্ড উঠবে যেরকম থাকে, মাথা একদম এই এক্সট্রিমলি ফ্লেক্সড, পিঠ একদম বাঁকা ধনুকের মতো, হাঁটুগুলো একদম পেটের কাছে টেনে আনা, বোথ দ্য নিজ আর ফ্লেক্সড এবং বুকের কাছে টেনে আনা, এই অবস্থা। এই পজিশনটা যদি পেশেন্ট অজ্ঞান থাকে বা সিভিয়ারলি ড্রাউজি থাকলে তো মিটেই গেল। যদি পেশেন্ট ঠিক কনসাস থাকে, তাহলে আমার অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে তাকে এই পেশেন্টটাকে মেনটেন করা। তার জন্য কি করতে হবে? সে হাঁটুর নিচে, হাঁটুর ভাঁজের ওখানে একটা হাত দিয়ে রাখবে, কাঁধে শোল্ডার ব্লেডের উপর একটা হাত দিয়ে রাখবে, মাথায় হাত দেবে না কিন্তু, কারণ পেশেন্টের ঘাড়ে ব্যথা আছে বা ঘাড়ে কোনো প্রবলেমও থাকতে পারে। ওখানে দিলে পেশেন্টের কষ্ট তো হবেই, পেশেন্ট কোঅপারেটও করবে না। শোল্ডার ব্লেডের ওখানে একটা হাত দিয়ে আমি একটু চেপে রাখলাম, হাঁটুর নিচে একটা চেপ দিয়ে এরকম করে পেশেন্টকে আমি ধনুকের মতো বেঁকিয়ে রাখলাম। এবং পেশেন্টকে ভার্টিক্যাল রাখতে হবে, এই পিঠটা ভার্টিক্যাল থাকবে। আমি পেশেন্টকে যখন নেবো দেখে দেবো, ভার্টিক্যাল রাখতে হবে। ভার্টিক্যাল কেন রাখতে হবে? আমি নিডলটা যখন ঢোকাবো, আমাকে স্কিন সারফেসের সাথে একদম পারপেন্ডিকুলারলি ঢোকাতে হবে। পেশেন্ট যদি একটু বেঁকে যায়, তাহলে আমার ডিরেকশন এদিক ওদিক হয়ে যেতে পারে, আমার প্রপার জায়গায় যাবে না নিডলটা। ঠিক আছে? কোনখানে আমরা করব? L3 বা L4 এর মাঝে স্পেসটাতে। L4 L5 এও করা যেতে পারে, কিন্তু আগে L3 L4 এ চেষ্টা করা হয়। কোনো কারণে ওখানে দিয়ে যদি ফেলিয়ার হয় বা দেখছি ওখানে ঢুকছে না, সেক্ষেত্রে L4 5 এ আমরা যাব। কেন এই লেভেলটা? না, L1-2 লেভেলে এসে স্পাইনাল কর্ড শেষ হয়ে যায়, কোনাস মেডুলারিস ওখানে এসে শেষ হয়ে যায়। তারপরে শুধু নার্ভ রুটস গুলো আছে। আমি যদি আরো দুটো স্পেস নিচে চলে যাই, তাহলে কোনো নার্ভকে ইনজিওর করার চান্সটা আমার মিনিমাম থাকে। ঠিক আছে? সেই জন্য আমি L3-4 এ প্রথম ট্রাই করব, না পারলে L4-5 এ যাব। আচ্ছা, L3-4 আমি কি করে বুঝবো? ইলিয়াক প্রেস দেবো, পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনটা দেখবো, হাতে করে আমি বুঝতে পারবো। সেটার সাথে আমি যদি একটা ভার্টিক্যাল লাইট টানি ইমাজিনারি, তাহলে দ্যাট উইল পাস থ্রু দ্য L3 L4 ইন্টারস্পেস। এবার এই যে নিচের ছবিটা আছে দেখো, এই ছবিটা দেখলে বুঝতে পারবো কেন আমাদের ফ্লেক্স করাটা দরকার। ওই রকম সরু একটা স্পেস, এই জায়গাটুকু, এটা তো এখানে এত ম্যাগনিফাই করে দেখানো হয়েছে, বাস্তবে এটা তো একটা এতটুকু মানে 0.5 সেন্টিমিটার স্পেস নয়। তুমি যত ওকে করবে, বেন্ড করবে, তত এই স্পেসটা একটু বাড়বে। তুমি নীলটা ঢোকানোর জন্য একটু বেটার স্পেস এভাবে ভাঁজ করবে। এই দিস ইজ দ্য পজিশন। এবার আমার অ্যাসিস্ট্যান্টের কাজ হবে এখানে এবং এখানে ধরে ওনাকে যতটা সময় বেন্ড করে দেওয়া। ঠিক আছে? যদি ছোটখাটো পেশেন্ট হয়, বাচ্চা হলে তো মিটেই গেল। ছোটখাটো যদি পেশেন্ট হয়, এ করতে পারবো। যদি ওনার মতো স্টাউট পেশেন্ট হয়, তাহলে হয়তো দুজন অ্যাসিস্ট্যান্টের দরকার হতে পারে। থ্রু আউট দ্য প্রসিজিয়ার এরকম করে রেখে দিতে হবে, যাতে আমার বেন্ডটা ঠিক থাকে। এবং এই পজিশন ভার্টিক্যাল, উনি যদি এরকম করে শুয়ে থাকেন, একটু কাত হয়ে গেল, তাতে আমার কিন্তু নিডলের পজিশনটা এদিক ওদিক চলে যেতে পারে। সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ স্পেসটা খুব ছোট, আমি যে জায়গাটাতে অপারেট করবো সেটাও খুব ছোট জায়গা। কাজেই একদম সবকিছু মেজারমেন্ট ঠিক না থাকলে আমার ফেলিওর হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর এটা এমন একটা প্রসিজার তুমি বারবার করতে পারবে না। ঠিক আছে? এইভাবে ওনাকে এই পজিশন করে এইভাবে আমরা রাখলাম, রেখে এইখানে করে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এখানে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন রয়েছে, এখান থেকে একটা ইমাজিনারি ভার্টিক্যাল লাইন টানলে এইরকম জায়গায়, দিস ইজ দ্য L3 L4 ইন্টারফেস। তুমি এখানে জাস্ট একটু প্যালপেট করলেই ফাঁকটা বুঝতে পারবে যেখানটায় রয়েছে, সেই জায়গাটাতে তুমি করবে। ঠিক আছে? যদি কোনো ল্যাটারালাইজিং সাইন থাকে, ল্যাটারালাইজিং সাইন মানে কি? ক্রিনিয়াল নার্ভগুলোর যদি কোনো অ্যাবনর্মালিটি তুমি দেখতে পাও, একটা দিকে তুমি দেখলে থার্ড ক্রিনিয়াল নার্ভের,
একটা ধরো ল্যাটারাল রেকটাস পলসি হয়ে গেছে, সেটা থার্ড ক্রেনিয়াল নার্ভ পলসির উদাহরণ। বা একদিকে একটা ফেসিয়াল নার্ভ পলসি হয়ে আছে, বা তোমার ট্রাইজেমিনালের কোনো একটা ব্রাঞ্চ একদিকে কিছু একটা হয়ে আছে, তার মানে একটা সাইডে ক্রেনিয়াল নার্ভে একটা হয়ে ডিসফাংশন হচ্ছে, যেটা খুব কমনলি রেজড ইন্ট্রাক্রেনিয়াল টেনশনের জন্য হয়। ইট মে বি আ ক্লু। আরেকটা কি পেশেন্টের অসহ্য মাথা ব্যথা হচ্ছে, ফেটে যাচ্ছে মাথা ব্যথার চোটে, সেটা ভেরি সাজেস্টিভ রেজড আইসিটি হলো। আর কি যেটা সবচেয়ে রিলায়েবল, যেটা আমরা যখন হস্টার ছিলাম বা পিজিটি ছিলাম আমাদের যেটা করতে হতো, এখন আর ফরচুনেটলি এটা করতে হয় না, সেটা হচ্ছে তোমাকে অপথ্যালমোস্কোপ দিয়ে প্যাপিলিডিমা আছে কিনা দেখতে হয়। পেশেন্টের চোখে ড্রপ দিয়ে একদম ভালো করে চোখের কাছে নিয়ে গিয়ে রেটিনোস্কোপি করে দেখতে হয় যে প্যাপিলিডিমা থাকলে দ্যাট ইজ ডায়াগনোস্টিক অফ রেজড ইন্ট্রাক্রেনিয়াল টেনশন। তোমার কাছে তুমি প্যাপিলিডিমা দেখতে জানো কিনা কোনো এক্সামিনার জানতে চাইবে কিনা, বিকজ ইউ আর নট সাপোজ টু নো দ্যাট, তোমাকে খালি বলতে হবে। যখন জিজ্ঞেস করবে তোমার ওয়ার্ডে পেশেন্ট রয়েছে, তুমি এলপি করবে, তুমি তার আগে কি দেখে নেবে, তুমি বলে ওয়ান থিং ইউ মাস্ট সি, তখন তুমি বলবে যে আমি আই লুক ফর এনি সাইন অফ রেজড ইন্ট্রাক্রেনিয়াল টেনশন। বলে কি করে দেখবে, বলবে আই লুক ফর দ্য প্যাপিলিডিমা। হাউ উইল ইউ ডু ইট? থ্রু আ অপথ্যালমোস্কোপি। ব্যাস এইটুকু বললেই যথেষ্ট। প্যাপিলিডিমা, PAPILLOEDEMA, প্যাপিলিডিমা। বই আছে, বই পাবে, ওগুলো অত চাপ নেওয়ার কিছু নেই। একটা অপথ্যালমোস্কোপি করে দেখে না কোনো প্যাপিলিডিমা আছে কিনা। এখন দরকার হয় না কেন না, এখন বেশিরভাগ পেশেন্টেরই যে এফোর্ড করতে পারে তাকে আমরা সিটি স্ক্যান করে নিই। সিটি স্ক্যান করলে তুমি রেজড ইন্ট্রাক্রেনিয়াল টেনশনে কিছু না কিছু সাইন দেখতে পাবে, যদি আদৌ থাকে। ঠিক আছে, সেটা নেই। এবার আই উইল প্রসিড উইথ দ্য লাম্বার পাংচার। কি করব, পেশেন্টকে শোয়ালাম, যদি সেরকম খুব ছটফটে পেশেন্ট হয়, পেশেন্টকে একটু আগে প্রি মেডিকেশন দিয়ে নিতে হতে পারে, সেটা বেটার নট টু গিভ। কারণ কি, সিডেশন দেওয়া বা অ্যাংজোলাইটিক দেওয়া মানেই পেশেন্টের একটু কনসাসনেস লেভেলটা ওঠানামা করবে, সেক্ষেত্রে তুমি পেশেন্টকে ভালো অ্যাসেস করতে পারবে না যে সে ড্রাউজি হয়ে যাচ্ছে মানে তার মেনিনজাইটিস বাড়ছে, নাকি আমি ওষুধ দিলাম বলে ড্রাউজিনেস বেড়ে গেল, এটা তুমি অ্যাসেস করতে পারবে। যে কারণে বেটার নট টু গিভ এনি সিডেটিভ, কিন্তু খুব দরকার হলে হয়তো কোনোভাবে একটু প্রি মেডিকেশন দেওয়ার দরকার হতে পারে, সাধারণত দেওয়া হয় না। তুমি পেশেন্টকে শোয়ালে, শুয়ে প্রথম কাজ কি, ওকে অ্যান্টিসেপটিক ড্রেসিং দিতে হবে। তুমি নিজে গ্লাভস পরে ভালো করে হাত ওয়াশ করে হাতে স্পিরিট নিয়ে তারপরে তুমি গ্লাভস পরে নিলে, একটা ট্রে আছে, তোমাকে একজন সিস্টার বা অ্যাসিস্ট্যান্ট কেউ একজন তোমাকে হেল্প করছে, তুমি কি করবে, প্রথমে এসডিটা হবে একদম সাবস্ক্যাপুলার লেভেল থেকে শুরু করে মিড হিপ অবধি, এই পুরো জায়গাটা তুমি প্রথমে স্পিরিট দিয়ে করে নিলে, তুমি গ্লাভস পরে আছো, স্পঞ্জ হোল্ডার দিয়ে স্পিরিট দিয়ে প্রথমে এই জায়গাটা পুরোটা মুছলে, তারপরে আগে দেওয়া হতো স্পিরিট আয়োডিন স্পিরিট, মানে প্রথমে স্পিরিট দেওয়া হবে, তারপর আয়োডিন দেওয়া হবে, তারপরে আবার স্পিরিট দেওয়া হবে, পরে দেওয়া হতো স্পিরিট বিটাডিন, স্পিরিট আর তারপরে বিটাডিন। বিটাডিনের পর আর স্পিরিট দেওয়ার দরকার হয় না, তাহলে বিটাডিনের গুণটা নষ্ট হয়ে যায়। ভালো করে স্পিরিট দিয়ে ঘষে নিলে, দরকার হলে দুবার দিলে, তারপরে পুরো জায়গাটাকে ভালো করে বিটাডিন দিয়ে তুমি ওয়াশ করে নিলে। ঠিক আছে, দিয়ে ইউ অ্যালাউ 1 or 2 minutes টাইম, তাতে ওই জায়গাটা যা যা জীবাণু আছে দে আর সাপোজ টু ডাই, তোমার জায়গাটা রেডি হয়ে গেল। এইবার কি, একটা শীট থাকে, তোমাকে যখন এলপি শীট দেবে, এলপি সেট দেবে, তার মধ্যে একটা শীট থাকবে, একটা সবুজ বা নীল হোয়াট এভার রঙের একটা শীট থাকবে, তার ঠিক মাঝখানটা ওখানে একটা গোল গর্ত থাকবে, কাটা থাকবে, সেই জায়গাটা ঠিক তোমার ফিল্ড অফ ওয়ার্কের জায়গাটুকুকে ফাঁকা রাখবে, বাকি পুরোটা ঢাকা থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার টেকনিকে যদি আমরা আসি, এই এসডি তোমার দেয়া হয়ে গেল, তুমি গ্লাভস পরে আছো, তোমাকে আগে থেকে ভায়ালগুলো রেডি করে রাখতে হবে, 4টে বা 5টা ভায়াল যেগুলো তুমি কালেক্ট করবে সেগুলোকে রেডি করে রাখতে হবে, তার গায়ে গায়ে ওই লেভেলগুলো করে রাখতে হবে। প্রপার পজিশনিং প্রথমে বলা হলো, আমাদের সিটিং এর কথা বললাম, অ্যাডিকুয়েট ফ্লেকশনের কথা বললাম, এন্ট্রি সাইড তো বলা হয়েছে। টপিক্যাল অ্যানেস্থেসিয়া, যদি পেশেন্ট আনকনসাস থাকে তাহলে টপিক্যাল অ্যানেস্থেসিয়া দেওয়ার দরকার নেই। টপিক্যাল মানে কি, সুপারফিশিয়াল, তুমি উপর থেকে দিচ্ছ, মানে কোনো ইন্ট্রাভেনাস বা ইন্টারনেজাল দিচ্ছ না। টপিক্যাল অ্যানেস্থেসিয়া কি দিয়ে দেওয়া হয়, লিগনোকেন দিয়ে, লিগনোকেন বা লিডোকেন, এটা 4% দেওয়া হয়
30 মিনিটস প্রায়র টু লাম্বার পাংচার। কিভাবে দেওয়া হয়? তুমি 10 সিসি সিরিঞ্জে নিয়ে নিলে লিডোকেন, এইটা এবার এএসডি দেওয়ার পর নিডলটা ঢোকালে একটু লাগবে, পেশেন্টকে বলে রাখতে হবে যে আপনার একটু লাগবে, এই দেখুন এই ছুট এটাতে একটু লাগবে, যেমন ইনজেকশন দেওয়ার মতো লাগে। তুমি কি করলে স্কিনের তলায় খানিকটা দিলে, ঠিক যে জায়গাটা তুমি করবে সেই জায়গাটা স্কিনের তলায় প্রথমে দিলে। একটা খুব ভাইটাল কথা যেটা মনে রাখতে হবে, শুধু এলপির ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রেই যখনই তুমি লোকাল অ্যানেস্থেসিয়া দিচ্ছ, লিগনোকেন দেওয়ার আগে সবসময় তোমাকে টেনে দেখে নিতে হবে তুমি ওটা ভেনে ঢুকিয়েছো কিনা। আর ইন্ট্রাভেনাস লিগনোকেন থেকে অ্যারিথমিয়া হয়ে পেশেন্ট মরে যেতে পারে। ঠিক আছে, তুমি যে কোনো কাজের জন্যই যখন লিগনোকেন দিয়ে অ্যানাস্থেসিয়া দিচ্ছ, তোমাকে সঙ্গে সবসময় নিডলটাকে ঢোকালে একটু প্লাঞ্জারটা টেনে দেখলে ব্লাড আসছে কিনে নিলে, তার মানে ভেনে নেই, একটু পুশ করলে। এদিকে নিডলটা দিলে আবার টেনে দেখলে ব্লাড আসছে না, আবার একটু পুশ করলে। এরকম করে পুরো ফিল্ডটাতে ঘুরিয়ে ফিরে ওই যে 10 সিসি তুমি নিয়েছো পুরোটা জায়গাটাতে তুমি দিয়ে দেবে। ঠিক আছে, ম্যাক্সিমামটা দেবে স্কিনের ঠিক তলায়, কারণ সেন্সিটিভিটিটা, পেন সেন্সেশনটা সবচেয়ে বেশি হচ্ছে স্কিনের ঠিক তলাতে। তার তলাতে অত বেশি থাকে না, কিন্তু সেই জায়গাগুলো আমাকে ইনফেক্টেড করতে হবে। এইটা করার সময় আরেকটা জিনিস করে নেওয়া হয়, সেটা হচ্ছে একটা সময় তোমার নিডলটা হাড়ে গিয়ে ধাক্কা খাবে। তুমি যখন নিডলটাকে বার করে নিচ্ছ তখন তুমি খেয়াল রাখবে যে কতটা ঢুকে হাড়ের ধাক্কা খেয়েছিল। একটা অ্যাভারেজ 1 সেন্টিমিটার ছিল না হাফ সেন্টিমিটার ছিল, এরকম একটু দেখে রাখলে। কেন? পরে যখন তুমি এটা ঢোকাবে তখন তুমি সেইখানেই এটাকে সেট করে নিতে পারবে। তোমার মনে হচ্ছে 1 সেন্টিমিটার ঢোকানোর পর নিডলটা হাড় ধাক্কা খেয়েছিল, তুমি ওটা বার করে নেওয়ার পর যখন এটা করছো তখন এটাকে ঠিক 1 সেন্টিমিটারে সেট করে দিতে হলো। সাধারণত 10 মিনিট অ্যালাউ করা হয়, ভালো মতো লোকাল অ্যানেস্থেসিয়াতে 10 মিনিট টাইম লাগে। এসডি ড্রেপিং করা, ড্রেপিং মানে ওই যে শীট দিয়ে জায়গাটাকে ঢেকে দেওয়া হলো, মাঝখানটা ওয়ার্ক অফ প্লেস অফ ওয়ার্কটা ছাড়া, সেটাকে বলা হয় ড্রেপিং। এরপর লাম্বার পাংচার করা হলো, লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হলো। এইবার এলপি নিডল পাংচার কি করা হলো, পজিশন আমরা যেরকম দেখলাম, আমার গ্লাভস পরা আছে, আমি নিডলটায় স্টেরাইল নিডল কিছুর মধ্যে দেওয়া আছে, সিস্টার তোমাকে খুলে ওটা ট্রের মধ্যে ফেলে দিল, তুমি সেটা পিক আপ করে নিলে। কোথাও কোনো হাতের কোনো ব্যাপার, একমাত্র তুমি ধরছো, আর কেউ কিছু ধরবে না। কিন্তু তুমি নিডল তুলে নিলে, এটা খুলে নিলে, খুলে ঠিক সেই জায়গাটার উপর স্কিনের উপর লাগিয়ে একটা আঙুল তুমি এরকম ভাবে গার্ড হিসেবে রাখছো। এইভাবে আস্তে আস্তে তুমি এটাকে ঢোকাচ্ছ খুব নিয়ন্ত্রিত ভাবে। এটাই হচ্ছে এক্সপার্টাইজ। আস্তে আস্তে যেটা তুমি উইথ প্র্যাকটিস যেটা আসবে, যে একবারে দালাম করে ঢুকিয়ে দিলাম, এটা হবে না। সেটা যাতে না করো তার জন্য নিয়ম হচ্ছে এই একটা আঙুল দিয়ে রাখলে এটা ইট উইল অ্যাক্ট অ্যাজ আ গার্ড। তুমি নিডলটা রেখে আস্তে 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 করে এখান দিয়ে চাপ দিচ্ছ, নিডলটাকে ঢোকাচ্ছ। ঠিক আছে, স্কিন পিয়াস করলে বুঝতেই পারলে, তারপর একটা মাসেল আছে সামান্য হলো, বা একটু ফাঁসা আছে, এরকম 2-3টে লেভেল অফ রেজিস্ট্যান্স তুমি পাবে। তারপর একটা জায়গায় গিয়ে ফট করে রেজিস্ট্যান্স উইল ডিসঅ্যাপিয়ার, মানে তুমি ফাইনালি সিএসএফ স্পেসে চলে এসছো, যেখানে দ্যাট সাডেন গিভিং ওয়ে অফ দ্য প্রেসার হবে, যার কোনো রকম রেজিস্ট্যান্স পাচ্ছ না, সেখানে তুমি ঢুকে গেছো। যদি সেটা না পাও তার মানে তুমি স্পেসে যাওনি। তখন কি করবে, নিডলটা পুরো বার করে নেবে না, একটু উইথড্র করবে, স্কিনের বাইরে বার করে নেবে না, একটু বার করে নিয়ে আবার দেখবে যে আমার পজিশন গন্ড হয়, হয়তো একটু উপরে উঠাতে পারতে হবে বা একটু এদিক ওদিক করতে হবে, ওদিক করতে পারে, সে পজিশন দেখে বলে এদিক ওদিক করে ঢুকে দিয়ে ধরো ফাইনালি তুমি স্পেসে গেছো। স্পেসে গিয়ে এবার তুমি কি করবে, ইউ টেক অ্যাওয়ে দ্য স্টিলেট, তখন ফ্লুইড করতে শুরু করবে। এবার আমার তখন দুটো জিনিস দেখার আছে। এক নম্বর হচ্ছে সিএসএফ প্রেসার। সিএসএফ প্রেসার কত আমরা পরে চার্ট যখন দেবো তখন দেখতে পাই 15 to 20 মিলিমিটার অফ ওয়াটার বলা হয়। এবার এটা তো আমরা চোখে দেখে ওরকম ভাবে করতে পারবো না, এটা একটা থিওরিটিক্যাল ডিসকাশন, যেখানে ওরকম ম্যানোমিটার পাওয়া যায়, সেটা লাগিয়ে প্রেসারটা দেখা যায়। ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস এটা তুমিও দেখতে পাবো না, আমিও দেখতে পাবো না। আমরা কি করি, ড্রপস পার মিনিট দেখব, নর্মালি 1 ড্রপ পার সেকেন্ড, এটা হচ্ছে নর্মাল সিএসএফ প্রেসার। টপ 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 করে পড়ছে, এক ফোঁটা এক ফোঁটা করে পড়ছে, এটা হচ্ছে নর্মাল সিএসএফ প্রেসার। তার বেশি যেটুকুই হবে সেটাই সিএসএফ প্রেসার, চোখে দেখলেই বুঝতে পারবে। 2-3টে চোখের সামনে এলপি করতে দেখলে তুমি নিজেই বলতে পারবে কোনটা নর্মাল কোনটা বেশি। হয়ে গেল। আর কি দেখবে, কালার অফ দ্য সিএসএফ দেখবে। নর্মাল সিএসএফ ইজ ক্রিস্টাল ক্লিয়ার, একদম কাকচক্ষু জলের মতো হবে। ঠিক আছে, একটু যদি ডিসকালার্ড হয় তার মানে কিছু না কিছু প্যাথোলজি আছে। যেমন যদি সাবারাক্রমেট হেমারেজ থাকে, কি হবে,
হেমারেক্সটা ধরো ব্রেনে ওখানে ঘুরে আছে, এখানে অব্দি বেশি নামি, নিচে অব্দি বেশি নামেনি, কিন্তু ওই যে আরবিসি গুলো ওখানে কিছু কিছু ফেটে গেছে, কিছু কিছু হিমোলাইজ করেছে, তার থেকে যে বিলিরুবিনটা বেরিয়েছে সেটা থেকে একটু জ্যান্থোক্রোমিয়া হয়ে গেছে, একটু হলুদ ভাব এসে গেছে। যতদিন যাবে তত সেই কালার ডিসকালারেশনটা বেশি হবে। ঠিক আছে? যদি একটা পায়োজেনিক মেনিনজাইটিস হয়, একদম টার্বিড হবে, একদম সর্দির মতো বা সাদা পুজের মতো, খুব সিভিয়ার ইনফেকশন। আমি এমনও এলপি করেছি যাতে একেবারে মানে সেটা ভালো করে বেরোচ্ছে না, এত এত টার্বিড হয়ে গেছে, ভালো করে গড়িয়ে পড়ছে না পর্যন্ত, মানে পুরোটা প্রায় পাশে বোঝায়। এটা আমি এই এলপিটা আমি করেছি ধরো বেলা 10টা 10:30টার সময়। একটা বাচ্চা ছেলে কত 12-13 বছর বয়স হবে, তার ঘন্টাখানেক আগে ভর্তি হয়েছে, একদম সিভিয়ার মেনিনজাইটিসের ফিচার্স নিয়ে। ইনিশিয়াল রিসার্চ সেট করে এলপি করেছি একটা নার্সিং হোমের, ওই রকম কোনো মতে করে করেছি, সন্ধ্যেবেলা পেশেন্ট এক্সপায়ার করে গেছে, বাঁচানো যায়। মানে এত এত যার সিভিয়ার হতে তাই কিভাবে তুমি বাঁচাবে, কোনো ওষুধই কাজ করবে না। ঠিক আছে? কিন্তু ইট মে বি দ্যাট টার্বিড। আর কি, যেগুলো ধরো টিউবারকুলার মেনিনজাইটিস, একটু পুরনো, 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে, সেখানে তুমি একদম ক্রিস্টাল ক্লিয়ার পাবে না, হলুদ একটু বেশি পাবে, খড় পচা জলের যেরকম রং হয়, খয়েরি খয়েরি বা একটু অ্যাম্বার কালার মতো, সেরকমও পেতে পারো। এরকম নানা রকম কালার দেখতে পাবে, which may be suggestive of some pathology. নেক্সট আমরা কি দেখব? নেক্সট কাজ হচ্ছে আমার স্যাম্পল কালেক্ট করা। আমার 4টে বা 5টা এ থাকবে, ভায়াল থাকবে, ভায়ালগুলোতে আমি পরপর কালেক্ট করবো। প্রথমটাতে ধরো 2 সিসি নিলাম, পরেরটাতে ওরকম 1 সিসি বাই নিলাম, এরকম বিভিন্ন আমি কোনটা থেকে কি করব এটা ভেবে সেই অনুযায়ী নেব। আমাদের কি কি টেস্ট করতে হবে রুটিনলি? 1 নম্বর হচ্ছে সেল টাইপ এন্ড সেল কাউন্ট। 2 নম্বর হচ্ছে প্রোটিন এন্ড সুগার, আগে ক্লোরাইডও দেখা হতো, এখন আর ক্লোরাইড দেখা হয় না। 3 নম্বর কি? ব্যাকটেরিয়া অর ফাঙ্গাল অর ভাইরাল অর মাইক্রোব্যাকটেরিয়াল কালচার, একটা কালচারে পাঠাতে হবে। ইউজুয়ালি এই কালচারগুলোতে কিছুই পাওয়া যায় না, সবই কালচার নেগেটিভ আসে, কিন্তু তাহলে রুটিনলি একটা নিতে হবে। তারপর কি? স্মিয়ার্স ফর গ্রাম স্টেনিং এন্ড জেডেন স্টেনিং, এটা নিতে হবে। এখন এগুলো যোগ হয়েছে পিসিআর ফর মাইক্রো অর্গানিজমস, হার্পিস সিমপ্লেক্স, এমটিবি, এগুলো আমাদের ছাত্র জীবনে অ্যাভেলেবলও ছিল, আমরা কোনোদিন করিও নি, বাট নাও দিস থিংস আর অ্যাভেলেবল। তুমি টিউবারকুলার মনে করলে তুমি একটা সিবি নেটও করতে পারো, এর থেকে পিসিআর করতে পারো। ভিডিআরএল টেস্ট থিওরিটিক্যালি, এখন নিউরোসিফিলিস প্র্যাকটিক্যালি হয়ই না, কাজে রুটিনলি কেউ পাঠায় না। আচ্ছা, আর কি? ম্যালিগন্যান্ট সেলস, একটা এডিএ ইউজুয়ালি করা হয়, অ্যাডিনোসিন ডিঅ্যামিনেজ ফর টিউবারকুলার মেনিনজাইটিস। বাকিগুলো হচ্ছে অপশনাল, ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন্স, গামা গ্লোবুলিনস যদি তুমি মাল্টিপল মাইলোমা সাসপেক্ট করো, তাহলে বা মাল্টিপল স্ক্লেরোসিস সাসপেক্ট করো, তাহলে গামা গ্লোবুলিনস দেখতে হয়, বিটা গ্লোবুলিন, বিটা 2 মাইক্রোগ্লোবুলিন আছে কিনা দেখতে হয়, অলিগোক্লোরাল গ্ল্যান্ডস আছে কিনা দেখতে হয়। সাইটোলজি ম্যালিগন্যান্ট অনেক পরে লিখেছি, বাট ইট উইল কাম মাচ আপার। ঠিক আছে? তোমাকে যদি জিজ্ঞেস করে কি কি দেখবে, তোমাকে যে কটা কথা বলতেই হবে। 1 নম্বর সেল টাইপের সেল কাউন্ট, 2 নম্বর হচ্ছে প্রোটিন এন্ড সুগার and ADA if possible, 3 নম্বর হচ্ছে ড্রাম স্টেন এন্ড জেডেন স্টেন, 4 নম্বর হচ্ছে ম্যালিগন্যান্ট সেলস ইফ এনি, 5 নম্বর হচ্ছে ফর কালচার। যদি তখন বলে তুমি আর কিছু দেখতে চাও, তখন তুমি বাকিগুলো বলবে, সেগুলো বলতে পারলে তোমার ক্রেডিট, না বলতে পারলে বিরাট কিছু ক্ষতি নেই। তোমাকে অলিগোক্লোরাল গ্ল্যান্ডস দেখতে হতে পারে, তুমি পিসিআর দেখতে পারো ফর ওই সমস্ত মাইক্রো অর্গানিজমস, হার্পিস সিমপ্লেক্স, আর ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন্স, অলিগোক্লোরাল গ্ল্যান্ডস, এগুলো বলতে পারলে ভালো, না বলতে পারলে বিরাট কিছু ক্ষতি নেই, কিন্তু ওইগুলো বলতেই হবে। এই ফিল্ডগুলো আমি কালেক্ট করে নিলাম। কালেক্ট করে নেওয়ার পর আমি কি করব, পুরো ব্যাপারটা কিন্তু খুব ফাস্ট হতে হবে, যে নিয়ে বসে আছি পাশের হাউস স্টাফের সাথে গল্প করছি, এই করা চলবে না। পুরো কালেকশনের মধ্যে 1 থেকে 1.5 মিনিটের বেশি টাইম দেওয়াই চলবে না। হয়ে গেল, তখন আমি কি করব, আবার এই স্টিলেরটাকে ঢুকিয়ে দেবো ভিতরে, ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে সাট করে বার করে নিলাম, মানে একদম আস্তে আস্তে খেলিয়ে নয়, সোজা বার করে নিলে যাতে এদিক ওদিক থেকে কিছু এসে ওখানে ঢুকে যেতে না পারে। তোমার অ্যাসিস্ট্যান্ট একটা বেনজয়েন সিল বা ওই জাতীয় কিছু নিয়ে দাঁড়িয়ে থাকবে, যেই তুমি বার করলে সঙ্গে সঙ্গে ওটাকে বন্ধ করে দিবে, ব্যাস, ইওর প্রসিজার ইজ কমপ্লিট। এরপরে কি, ওইগুলো নিয়ে তো যা করবে সেটা নিয়ে পরে আসছি। তুমি পেশেন্টটাকে নিয়ে এবার কি করবে? প্রথম কথা হচ্ছে পেশেন্টের ফুট এন্ডটাকে তুলে দিতে হবে বেডে।
অন্তত 6 ইঞ্চি বা 10 ইঞ্চি ফুটেনটাকে তুলে দিতে হবে। যদি বেডে তোলার ব্যবস্থা থাকে তাহলে খুব ভালো কথা, যদি না হয় আমরা হসপিটাল বেডে কি করতাম, ফুট এন্ডের দিকে দুটো করে ইট দিয়ে দেওয়া হতো। দুটো ইট মানে মোটামুটি এতটা উঠে গেল, তাতে কি হবে, পেশেন্টের মাথার দিকটা অন্তত 5 ডিগ্রি স্লোপ হয়ে যাবে। এটা কেন? স্পাইনাল হেডেক ইজ আ ভেরি ড্রেডেড কমপ্লিকেশন অফ এলপি। হালকা থেকে সিভিয়ার হেডেক হতে পারে। কেন হয়? সিএসএফ বেরিয়ে যাওয়ার জন্য একটু সামান্য হলেও তো একটু স্পেসে টেনশনটা কমে গেল, তাতে নার্ভ রুটসগুলোর উপর একটা ড্র্যাগের মতো হয়, তার থেকে একটা ব্যথা হয় পেশেন্ট। এর জন্য দুটো কাজ করা, এক নম্বর হচ্ছে ফুটেনটা তুলে দিলাম যাতে স্পাইনাল কলাম থেকে ম্যাক্সিমাম ফ্লুইডটা ব্রেনের এখানে চলে আসে, যাতে এখানে অন্তত কোনো রিলেটিভ ডেফিসিয়েন্সি না হয় সিএসএফ এর, এখানে কোনো রকম কম না পড়ে। দ্বিতীয় কথা, আমি পেশেন্টকে জল খাওয়াবো বেশি বেশি করে, বা পেশেন্ট জল খাওয়ার মতো অবস্থায় না থাকলে তার আইভি ফ্লুইডস বাড়িয়ে দেবো। এটা হচ্ছে ফর অ্যাটলিস্ট 10 to 12 আওয়ার্স। ঠিক আছে? পোস্ট এলপি হেডেক পজিশনটা কি করবো সেটা বলে দিলাম, কেন কজ সেটাও বললাম, সিএসএফ প্রেশার ডিক্রিজ করে যাওয়ার জন্য। এবার এই রিকমেন্ড যেটা রিক্লাইন পজিশন হবে, লাইন রিক্লাইন পজিশন 30 to 60 মিনিটস, মানে উবুর করে শোয়ানো আর কি। 1 ঘন্টার মতো পেশেন্টকে উবুর করে শুয়ে রাখা হবে যদি পেশেন্ট মানে কোঅপারেট করে। তারপর সে বেড রেস্টে থাকবে, তাকে জল বেশি করে খাওয়ানো হবে, প্রয়োজন হলে তাকে আমরা একটা ওরাল অ্যানালিসিস দিতে পারি, একটা হালকার উপর কিছু। যদি এতেও না হয়, আরো বেশি হেডেক হচ্ছে, পেশেন্টের সারতে চাইছে না, সেক্ষেত্রে ক্যাফিন দেওয়া হয়ে থাকে, ইনজেকশন ক্যাফিন 500 মিলিগ্রাম একটা এনএসএ, একটা 500 ml এনএসএ 500 মিলিগ্রাম এনএস দিয়ে ওটা 2 ঘন্টা ধরে চালানো হয়, তাতে এই ব্যথাটা আরো ভালো করে। এটা 24 ঘন্টা অবধি দেওয়ার দরকার হতে পারে। আর কি রিস্ক অফ কোনিং, যদি আমি খুব ক্যাজুয়ালি অনেকটা জল বার করে ফেলি, বা ঠিক মতো আমি সিল করিনি, একটু একটু করে সিল করে করে অনেক জল বেরিয়ে গেছে, তাতে কি হয়, একটা কোনিং হয়ে যাওয়ার চান্স থাকে। কোনিং মানে কি, আমাদের যে ফোরামেন ম্যাগনাম, এর মধ্যে থেকে তো ব্রেনের একটা পোর্শন বেরিয়ে আছে, আমার মিডালা অবলাঙ্গাটাটা ওখান দিয়ে বেরিয়ে আছে, পুরো ব্রেনটা তো স্কালের মধ্যে থাকে না, শেষ পোর্শনটা মিডালা অবলাঙ্গাটার অংশটা আমার ফোরামেন ম্যাগনাম থেকে বেরিয়ে থাকে এবং সেখান দিয়ে ওটা স্পাইনাল কর্ডে নেমে আসে। যদি আমি নিচের দিকে বেশি জল বার করে ফেলি, উপরে এখানে যা সিএসএফ প্রেশার তাই আছে, আমার নিচের পোর্শনে সিএসএফ প্রেশারটা কমে গেল, এই যে রিলেটিভ একটা ডিসব্যালেন্স হয়ে গেল, এই প্রেশারের চাপে ব্রেনের ওই অংশটা একটু নিচে নেমে আসতে পারে সামান্য। যদি 0.5 সেন্টিমিটারেরও নিচে নেমে আসে, জায়গাটা মেডাল অবলাঙ্গাটা এতটাই সেন্সিটিভ একটা জিনিস, ওখানেই তো তোমার যত ভাইটাল সেন্টারগুলো আছে, হার্টের কন্ট্রোল, রেসপিরেশন কন্ট্রোল, এগুলো সব তোমার মেডাল অবলাঙ্গাটাতে আছে। কাজে যদি একটুও নেমে আসে, তাতে ফোরামেন ম্যাগনামের যে চাপটা পাবে, তাতে পেশেন্টের সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? যে জন্য বেশি ফ্লুইড বের করা একদম পারো। তুমি অ্যাট দ্য মোস্ট 5 ml ফ্লুইড বার করতে পারো, এটা একটা বইয়ে কোথাও লেখা নেই, কিন্তু এটা হচ্ছে নর্ম। তুমি সব মিলে ধরো 4টে স্যাম্পল নিয়েছো, একটা 1 cc নিলে, একটা 2 cc নিলে, আর দুটো হয়তো, আর 3টে হয়তো 1 cc করে নিলে। কারণ তোমার কেমিক্যাল যেটা, তুমি যেটা থেকে প্রোটিন, সুগার আর এডিএ মাপবে, এইটাতেই তোমার একটু বেশি স্যাম্পল দরকার, বাকিগুলোর জন্য তো তোমার বেশি স্যাম্পল দরকার নেই। তোমার সেল টাইপ, সেল কাউন্টের জন্য 1 cc যথেষ্ট। তোমার ম্যালিগন্যান্ট সেল আছে কিনা সেটা দেখানোর জন্য সেন্ট্রিফিউজ করবে, করে মাইক্রোস্কোপে দেখবে কতটুকু দরকার, কিছুই দরকার না। ফলে তুমি 3টে 1 cc স্যাম্পল নিলে, একটা 2 cc স্যাম্পল নিলে, 5 cc স্যাম্পলে তোমার যথেষ্ট হয়ে গেল, এর বেশি না নেওয়া। এই গেল আমার পোস্ট প্রসিডিউর। এবার হচ্ছে ফাইনালি যেটা নিয়ে আমাদের আলোচনা, যেটা নিয়ে পরীক্ষায় তোমাদের আরো বেশি একটা টেবিল পুরো থাকবে, সেটা হচ্ছে সিএসএফ চার্টগুলো নিয়ে ভ্যালুগুলো কিরকম থাকবে। প্রেশারের ব্যাপারটা আমরা বললাম, সেটা আমরা কমন কয়েকটা কন্ডিশন নিয়ে এখানে একটা আলোচনা আছে। এই চার্টটা ডেভিডসনে আছে, যাদের কাছে ডেভিডসন আছে, ডেভিডসন এটা পেয়ে যাবে, না পেলে লাইব্রেরি থেকে নিয়ে নিও, এটা ছবি করে নিও। দিস চার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা সবসময় নিজের কাছে রাখবে, এটা বারবার দেখলেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? সাবঅ্যারাকনয়েড হেমারেজ, অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস আর মাল্টিপল স্ক্লেরোসিস, এই কটা জিনিসে কোনটা কি হবে সেটা আমরা এখানে দেখিয়েছি। নরমালি কি হবে, 50 to 250 মিলিমিটার অফ ওয়াটার, এটা অনেক বড় রেঞ্জ দেখেছি, ইউজুয়ালি 50 to 80 হয়, ফুল রেঞ্জ দেখালে 50 to 250। ঠিক আছে? কালার একদম ক্রিস্টাল ক্লিয়ার। রেড সেল কাউন্ট 0 to 4, রেড সেল তো নরমালি থাকার কথা নয়, তাহলে কোথা থেকে এলো? তুমি যখন নিডল ঢোকাচ্ছ, তোমার নিডলের ডগায়
এধার ওধার থেকে দু একটা চলে যাবে, তুমি তো আলটিমেটলি একটা স্কিন পিয়ার্স করছোই। সেটা হোয়াইট ব্লাড সেল 0 to 4, এর বেশি নর্মালি থাকার কথা নয়। গ্লুকোজ হচ্ছে, গ্লুকোজটায় পরে আসছি, প্রোটিন হচ্ছে লেস দেন 45 মিলিগ্রাম পার ডেসিলিটার। ঠিক আছে, মিলিগ্রামে এ করলে মনে রাখতে সুবিধা হবে। মাইক্রোবায়োলজি কিছু পাবে না, কোনো সেল পাবে না। অলিগোক্লোনাল ব্ল্যাঙ্কস পাওয়ার কথা নয়। ঠিক আছে, গ্লুকোজটা পরে বললাম কি জন্য, গ্লুকোজ হচ্ছে তোমার সিস্টেমে যা লেভেল তার 2/3 অফ লেভেল হবে সিএসএফ। নর্মালি ওটা 60 to 80 বলা হয়, 60 to 80 মিলিগ্রাম অফ পার ডেসিলিটার, কিন্তু সেটা অ্যাবসলিউট ভ্যালু ওরকম ভাবে না হয়ে, আজকালকার দিনে অর্ধেক লোকের প্রি ডায়াবেটিস আছে বা ডায়াবেটিস আছে, হতেই পারে তার ব্লাড সুগারটা এমনি একটু বেশি থাকে, সেখানে তুমি ওর সাথে ওটাকে কোরিলেট করতে পারবে না। সুতরাং রুল অফ দ্য থাম হচ্ছে, আমাকে এখন এলপি করা হচ্ছে, এই মুহূর্তে আমার ভেন থেকে ব্লাড নিয়ে যে ব্লাড সুগার পাওয়া যাবে তার 2/3 ব্লাড সুগার আমার সিএসএফ এ পাওয়া উচিত ইফ মাই সিএসএফ ইজ নর্মাল। এই জন্য নিয়ম হচ্ছে সবসময় লাম্বার পাংচার করে তুমি যখন সিএসএফ পাঠাচ্ছ তার আগে তোমাকে একটা ব্লাড সুগারও পাঠাতে হবে, একটা র্যান্ডম ব্লাড সুগারও পাঠাতে হবে। পরে নয় কেন, তুমি এটা খোঁজাখুঁজি করলে এরকম একটা বিচ্ছিরি স্ট্রেস দিলে পেশেন্টকে, তাতে এমনি সুগার একটু বেড়ে যাবে, স্পিরিয়াস ভ্যালু হয়ে যাবে। তাই তো ব্লাডটা ওখানে ওটা করা লাগে, তোমার একটু টুক করে একটু ব্লাড একটা তোমার অ্যাসিস্ট্যান্টকে বলবে বা সিস্টারকে বলবে যে একটা ছোট 1 cc 1.5 cc একটা ব্লাড স্যাম্পল আলাদা করে টেনে, সেটাকে তোমার সাইমালটেনিয়াসলি পাঠাতে হবে। ঠিক আছে, তুমি যদি খুব ভালো পরীক্ষা দাও, অনেক কিছু বলতে পেরেছো, এক্সামিনার ভাবছে তোমাকে অনার্স দেবে, তোমাকে তখন জিজ্ঞেস করবে তো আছে ব্লাড সুগার তুমি এর সাথে আর কিছু করবে, তখনই তোমাকে এটা বলতে হবে যে আমি একটা সাইমালটেনিয়াসলি একটা ব্লাড সুগার লেভেল পাঠাবো, আই উইল কালেক্ট দ্যাট বিফোর ডুইং দ্য। এটা যদি বলতে পারো আরো ভালো হলো। আচ্ছা, এইবার এটা গেল আমার নর্মাল। মেইন যেগুলো মনে রাখা কি, সেল হোয়াইট সেল 0 to 5, ব্লাড গ্লুকোজ ইউজুয়ালি 60 to 80 যদি আমি ধরে নিই তার ব্লাড সুগার নর্মাল, প্রোটিন হচ্ছে লেস দ্যান 40। এই তিনটে ভ্যালু একদম মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না। এবার সাবঅ্যারাকনয়েড হেমারেজে কি হবে, প্রেসার রেজড হবে যেহেতু হেমারেজ হয়েছে। কালার ব্লাড স্টেইন হতে পারে বা জ্যান্থোক্রমিক হতে পারে, কয়েকদিন বাদে যদি এলপিটা করা হয়ে থাকে। রেড সেল কাউন্ট রেজ হবে অবভিয়াসলি, হেমারেজ হয়েছে। হোয়াইট সেল কাউন্ট একটু বেশি হবে কারণ ওই ব্লাডের সাথে কিছু ডব্লিউবিসি ছিল, সেগুলো তুমি পাবে। গ্লুকোজ নর্মাল পাবে, ব্লাডে যা ছিল তাই। প্রোটিন ইনক্রিজ হবে বিকজ ব্লাড এসছে সিএসএফ এর মধ্যে। মাইক্রোবায়োলজি স্টেরাইল, ওর মধ্যে কোনো জার্মস কিছু ছিল না, কাজে মাইক্রোবায়োলজি কিছু পাবে না। অলিগোক্লোনাল ব্ল্যাঙ্কস, মাইক্রোগ্লোবুলিন কিছু থাকবে না। এই হয়ে গেল সাবঅ্যারাকনয়েড হেমারেজ। অ্যাকুট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে কি হবে? অ্যাকুট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস বা পাইজেনিক মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস আর টিউবারকুলার মেনিনজাইটিস, এই তিনটের মধ্যে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হবে এই ব্যাপারটা হচ্ছে মেনলি মনে রাখা, কারণ এই তিনটে নিয়ে তোমার প্র্যাকটিক্যাল লাইফে তোমাকে এই তিনটে নিয়ে ঘাটাঘাটি বেশি করতে হবে, বা এক্সামিনারে তোমাকে জানতে চাইলে এগুলোই। দেখো, পাইজেনিক মেনিনজাইটিসের প্রেশার নর্মালও হতে পারে যদি একদম আর্লি হয় বা সেরকম সিভিয়ার ইনফেকশন না হয়, বা ইনক্রিজ হতে পারে, ইনক্রিজ হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। ভাইরাল মেনিনজাইটিসে যেহেতু খুব বেশি টেনশন বাড়ে না, সেহেতু ইউজুয়ালি প্রেশারটা নর্মাল থাকে। টিউবারকুলার মেনিনজাইটিসে আর্লি স্টেজ হলে নর্মাল হবে, লেট স্টেজ হলে ইনক্রিজ করে যাবে। এবার কালার, অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে ক্লাউডি, শুরুতে ক্লাউডি, যত দিন যাবে আনট্রিটেড তত ওটা বেশি টার্বিডিটির দিকে যাবে। ভাইরাল মেনিনজাইটিসে ওসব কিছু থাকবে না, ওটা ক্লিয়ার হবে। টিউবারকুলার মেনিনজাইটিস আর্লি হলে ক্লিয়ার থাকবে, যত দিন যাবে তত একটু একটু করে ক্লাউডি হতে থাকবে। রেড সেল কাউন্ট সবগুলোতেই সমান নর্মাল, ট্রমা করলে একটু আর বেশি থাকবে, না হলে যদি ক্লিন কাট করতে পারো কিছুই থাকবে না। ডব্লিউবিসি কাউন্ট, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ডব্লিউবিসি কাউন্ট বলা হয় মেনিনজাইটিসে ইট উইল ইনক্রিজ বাই থাউজেন্ডস and tuberculosis it will increase by hundreds। মানে কি, পাইজেনিক মেনিনজাইটিসে 2000, 5000, 10,000, 15, 20,000 অব্দি হতে পারে, 1000, 1500 কমে মোটেই নয়, 1000-এর উপরে। টিউবারকুলারে সেটা হচ্ছে হান্ড্রেডস লেভেলে, 100, 150, 200, 1000, 1500, খুব লেট হলে এরকম লেভেলে, অত বেশি কাউন্ট হবে। এবং পাইজেনিক মেনিনজাইটিস ইট উইল বি প্রিডমিনেন্টলি নিউট্রোফিলিক, নিউট্রোফিলস পাবে। টিউবারকুলারে সেটা হবে লিম্ফোসাইটিক।
এটা হচ্ছে মেন ডিফারেন্স সাইটোলজিক্যাল। মাঝখানে পড়ে রইল কে ভাইরাল মেনিনজাইটিস, ওর কোনো সেলই থাকবে না, থাকলেও খুব কম, 0 to 50 হতে পারে, কি 0 to 100 ম্যাক্সিমাম। কালারটা মোটামুটি ক্লিয়ার আছে, 100 মতো 10টা থেকে 100টা অবধি হয়তো সেল আছে, সেটাকে তুমি হিস্ট্রি হচ্ছে পেশেন্টের হয়তো 7 থেকে 10 দিন, এটাকে তুমি টিউবারকুলার বলতে পারবে না। এটা টিউবারকুলার হলে এর সেল আরো বেশি হতো, 10টা থেকে 100টা হতো, ওটা হতো দিনে 300-400 অন্তত সেল হয়ে যেত, নেই, সেটা ভাইরালের দিকে গেল। হলো। এইবার গ্লুকোজ যদি ভাবো, গ্লুকোজটা দিয়ে তুমি ভাবো যে গ্লুকোজটা কি হচ্ছে, সিএসএফ একটা গ্লুকোজ আছে, কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে, ভাইরাস থাকতে পারে, টিউবারকুলোজ থাকতে পারে। মাইক্রোব্যাকটেরিয়াম কি করবে, কিছু গ্লুকোজ কনজিউম করবে, বিরাট কিছু করবে না, বিকজ তাদের এনজাইমটা মেটাবলিজমটা স্লো মেটাবলিজম, খুব বেশি গ্লুকোজ কনজিউম করবে না, কিছুটা করবে। ভাইরাস সেভাবে কোনো গ্লুকোজই কনজিউম করবে না, ব্যাকটেরিয়া প্রচুর গ্লুকোজ কনজিউম করবে। সুতরাং যদি পায়োজেনিক হয়, গ্লুকোজ উইল বি ডিক্রিজ, শুধু নয় অনেকটা ডিক্রিজড। ভাইরাল মেনিনজাইটিসে গ্লুকোজ উইল বি নরমাল, টিউবারকুলোসিস ডিক্রিজড, কিন্তু অতটা বেশি নয়। এবার আমরা চার্টগুলো যখন দেখব তখন বুঝতে পারছি কিরকম। এই প্রোটিন কি হবে, প্রোটিন প্রত্যেকটাতে ইনক্রিজ হবে, কারণ প্রত্যেকটাতে অর্গানিজম রয়েছে। ব্যাকটেরিয়াল হলে প্রচুর বেশি হবে প্রোটিন, নর্মালি ধরো 45 মিলিগ্রাম পার ডেসিলিটার, সেটা হয়তো 150, 200, 250 অব্দি প্রোটিন হয়ে যেতে পারে। টিউবারকুলার হলে কি হবে, টিউবারকুলারেরও বাড়বে, কিন্তু আস্তে আস্তে বাড়বে। 5 দিন, 7 দিন, 10 দিনের হিস্ট্রি, পেশেন্টের প্রোটিন হবে, সিএসএফ এর প্রোটিন হবে হয়তো 40-45 এর জায়গায় ওটা হয়তো 80-90 হবে। কিন্তু ওটা যদি পায়োজেনিক হতো, 5-7 দিনে ওটা বেরিয়ে 200-250 হয়ে যেত। ঠিক আছে। ভাইরালে হলে কি হবে, একটু বেশি, কারণ জার্মের লোডটা তো অত বেশি নয়, কাজে কিছুটা প্রোটিন বেড়েছে, কিন্তু অত বেশি বাড়েনি। এই কয়েকটা হলো মেজর ডিফারেন্স। সেলের সংখ্যা, সেলের টাইপ, প্রোটিন কত আছে, সুগার কত আছে, এই কটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তুমি বাকি সবগুলোকে ডিফারেন্সিয়েট করে ফেলতে পারো। আচ্ছা, আর কি ম্যালিগন্যান্ট সেলস আছে কি নেই, ম্যালিগন্যান্সি যদি কিছু থাকে ম্যালিগন্যান্ট সেল পাবে, না হলে পাবে না। যদি অ্যাডিনোসিন ডিআমাইনেজ মানে এডিএ বেশি থাকে, ইট গোজ ইন ফেভার অফ টিউবারকুলোসিস, কিন্তু ইটস নট ডায়াগনস্টিক। এডিএ নরমালও থাকতে পারে টিউবারকুলার মেনিনজাইটিস, এডিএ নরমাল আছে মানে তুমি মাইক্রোবায়োটিক টিউবারকুলোসিস এক্সক্লুড করে দিতে পারলে তা কিন্তু হবে না, এটা করবোরেটিভ এভিডেন্স হবে। গ্রামস্টেন বা জেডেনস্টেন তুমি কিছু পাবে কি পাবে না, পায়োজেনিক হলে তুমি গ্রামস্টেনে অর্গানিজম দেখতে পাবে, টিউবারকুলারে পেতেও পারো, নাও পেতে পারো, জেডেনস্টেনে কিছু পাবেই এমন কোনো মানে নেই, নাও পেতে পারো। ঠিক আছে। ভাইরাল তুমি কিছুই দেখতে পাবে না, একমাত্র ওই এগুলো করলে পাবে, পিসিআর করলে বা ওই যেগুলো টেস্টগুলো ওইগুলো করলে কিছু পাবে, আদারওয়াইজ কিছু পাবে না। লাস্ট পয়েন্ট একমাত্র কি অলিগোক্লোনাল ব্যান্ডস, এটা করলে beta-2 microglobulins will be detected in the CSF in multiple sclerosis। ওটা চারটাতে বোধহয় মাল্টিপল মাইলোমা লেখা ছিল, ওটা ভুল আছে, মাল্টিপল স্ক্লেরোসিস। মাল্টিপল স্ক্লেরোসিসে সিএসএফ এ যদি beta-2 microglobulin বেশি থাকে, তাহলে তুমি অলিগোক্লোনাল ব্যান্ডস দেখতে পাবে, which is diagnostic of multiple sclerosis। ঠিক আছে। এইগুলো হচ্ছে মোটের উপর কমন ডিজিজ যেগুলো আমরা সিএসএফ স্টাডি দিয়ে ধরে থাকি। আর কি 2-3টে সিএনএস রিলেটেড ডিজিজে একটা অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন বলে একটা কথা আছে। অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন কথাটাকে ভাবো, অ্যালবুমিন মানে আমার প্রোটিনটাকে মিন করছে, সাইটোলজিক্যাল মানে আমার সেলগুলোকে মিন করছে, ডিসোসিয়েশন মানে দুটো কোরিলেট করছে না, একটা থেকে আরেকটা ডিসোসিয়েট হয়ে যেতে। অ্যালবুমিনটা যত আছে সেই লেভেলে যতটা আমার সেল থাকা উচিত ছিল ততটা নেই। এগুলো টিপিক্যালি কতগুলো ডিজিজে হয়, যেমন ধরো জিবি সিনড্রোম, গুলেনবারি সিনড্রোম। ঠিক আছে। এতে ধরো তুমি ডায়াগনস্টিক নয় কিন্তু করবোরেটিভ এভিডেন্স হিসেবে তুমি সিএসএফ একটা স্টাডি করলে, তো তোমার মনে হলো একটা হয়তো টিউবারকুলার মেনিনজাইটিস থাকলেও থাকতে পারে, তুমি একটা এলপি করলে, টিউবারকুলারের পরে সেরকম ভাবে কিছু পেলে না, তুমি কি পেলে না প্রোটিনটা অনেকটা বেড়েছে, বেশ খানিকটা বেড়েছে, ধরো আমার 45-50 অব্দি থাকার কথা, সেখানে প্রোটিন হয়তো 70-80 রয়েছে, কিন্তু সেল আছে তোমার 0 to 5 কি 10। এই যে প্রোটিনটা যে লেভেলে, সেই লেভেলে আমার যতটা সেল থাকার কথা ছিল টিউবারকুলার হলে তা নেই, সেলটা অনেক নিচে। এই যে দুটোর মধ্যে ডিসোসিয়েশন হয়ে গেল, দিস ইজ কল্ড অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। এটা কিছু নিউরোলজিক্যাল ডিজিজে এই জিনিসটা পাওয়া যায়।
তার মধ্যে কমনলি আমরা যেগুলো দেখে থাকি ওয়ার্ডেও থাকে, তুমি এখানে ধরো অত পেশেন্ট তো থাকে না, কিন্তু বড় বড় সরকারি হাসপাতালে মেডিকেল কলেজগুলোতে তুমি যে কোনো সময় গেলেই নিউরোলজি ডিপার্টমেন্টে 2-3টে জিবি সিনড্রোম দেখতে পাবে। ঠিক আছে, এইগুলোতে এই অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসেকশনটা পাওয়া যায়। আরো কিছু কিছু রোগ আছে যেগুলোতে হয়, দরকার নেই তোমার। তো এই হয়ে গেল আমাদের টেবিলটা। এবার পরীক্ষায় যেটা দেবে, আচ্ছা এখানে আমাদের আর কিছু ছিল না, সরি, ঠিক আছে, আমার প্রেজেন্টেশন এর মধ্যে শেষ, এখানে আর কিছু নেই। এবার আমরা চার্টগুলো নিয়ে ডিসকাস করি। চার্ট 5টা, এগুলো আরবিট্রারিলি বানানো, আমাদেরই বানানো, আইডিয়াল সিচুয়েশনে যেরকম থাকার কথা। তোমাকে দেবে, এটাকে দিয়ে বলবে যেটা কি, তুমি বলবে যে এটা সিএসএফ স্টাডি রিপোর্ট, ইন্টারপ্রেট ইট। তোমাকে দিয়ে কোনটা কত আছে কি আছে সেটা বলতে হবে।